প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় টেক কোশ্চেনস। একেবারে সহজভাবে আলোচনা করে দিব ইনশাআল্লাহ। পরীক্ষায় যেভাবেই আসুক না কেন তোমরা ইজিলি পাস পেয়ে যাবা। ফার্স্ট অফ অল, এই যে টেক কোশ্চেনের ক্ষেত্রে প্রথমত এখানে একটি চার্ট দেয়া আছে। এই চার্ট দেখে তোমরা ভয় পেয়ে যেতে পারো, এটা আবার এত বড়, আসলে কি একেবারেই সহজ জিনিস। টেক কোশ্চেনের ক্ষেত্রে সাধারণত সাবজেক্টের পরে যদি সাহায্যকারী বার বা মডাল অক্সিলারি মানে যেটাই থাকুক না কেন, হাবোধক থাকলে না বোধক হবে, না বোধক থাকলে হাবোধক হবে। জাস্ট কয়েকবার এটা রিডিং পড়বা, তাহলেই হয়ে যাবে। দেখো, এম থাকলে আরেন্ট হবে, ইজ থাকলে ইজেন্ট হবে, আর থাকলে আরেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন, হ্যাজ থাকলে হ্যাজেন। সহজ কথা কি, এখানে ওয়াজ আছে হাবোধক, এখানে নটটা জাস্ট যুক্ত হয়েছে। ওই নটটার ক্ষেত্রে ওই উটা উঠিয়ে জাস্ট কমা দিয়ে দিবা। সহজ কথা কি, টেক কোশ্চেনের সিস্টেম কি, হাবোধক থাকলে না বোধক, না বোধক থাকলে হাবোধক হবে। এখন দেখো, এটা হলো প্রথম রুলস। আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা দেখো। এটা হলো প্রথম রুলস নাম্বার 1, হি ইজ আ গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট। দেখো, সে একজন ভালো ছাত্র, অর্থ বোঝার প্রয়োজন নেই। প্রথমত এটা হলো প্রশ্ন। পরীক্ষায় এভাবে প্রশ্নটা যখন আসবে, প্রশ্নটা লিখে ফেলবা। তারপরে এখানে দেখো সাহায্যকারী বার ইজ আছে। আমি বলে দিয়েছি সাহায্যকারী বার হাবোধক থাকলে কি হবে, না বোধক হবে। ইজটা কি হাবোধক আছে, না বোধক মানে কি জাস্ট নটটা যুক্ত করা, তাহলে কি হবে ইজেন্ট। ইজেন্ট হি, এই সাবজেক্টটা পড়ে চলে যাবে। এই সাহায্যকারী ভার্বটা হাবোধক থাকলে হবে না বোধক, তারপরে সাবজেক্টটা পড়ে চলে যাবে। তারপরে কি হবে, এই প্রশ্নবোধক চিহ্ন হবে, নিচে একটা দাগ হবে। এটা হলো তোমাদের মেইনলি উত্তর। তারপরে আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখো, আই শ্যাল নট গো টু মার্কেট। আই শ্যাল নট গো টু মার্কেট, এখানে দেখো সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আছে, এটা কিন্তু না বোধক। তাহলে টেক কোশ্চেনের সিস্টেম কি, সাবজেক্টের পরে যদি সাহায্যকারী ভার্ব থাকে, হাবোধক থাকলে হবে না বোধক, আর না বোধক থাকলে হবে হাবোধক। তাহলে এখানে না বোধক আছে, জাস্ট আমরা শ্যাল লিখে দিব, শ্যাল, তারপরে এই সাবজেক্টটা বসিয়ে দিব, শ্যাল আই, প্রশ্নবোধক চিহ্ন দিব, তারপরে দাগ দিয়ে দিব। শেষ উত্তর হলো কি শ্যাল আই। তাহলে আমরা ইজিলি বুঝতে পেরেছি সাবজেক্টের পরে যদি সাহায্যকারী ভার্ব থাকে, হাবোধক থাকলে না বোধক, না বোধক থাকলে হাবোধক। দেখো আরেকটি সেন্টেন্স দিচ্ছি, ইজ আ প্লেয়ার। দেখো, করিম ইজ আ প্লেয়ার, করিম একজন খেলোয়াড়, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব আছে। তাহলে এই যে সাহায্যকারী ভার্ব আছে, হাবোধক আছে, নরমালি না বোধক হবে। ইজেন, করিম এর মানে পুরুষ, পুরুষের ক্ষেত্রে হি, ইজেন হি। খেয়াল করে কথাটা, পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে সি, কোনো বস্তুর ক্ষেত্রে ইট হবে। পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে সি, কোনো বস্তুর ক্ষেত্রে ইট হবে। এখান থেকে ইম্পর্টেন্ট একটি কথা, তিনটা ডিফারেন্স খেয়াল করো। এম থাকলে হয় আরেন্ট, শ্যাল থাকলে হয়, এই যে দেখো, শ্যাল থাকলে হয় শান্ট, উইল থাকলে হয় ওন। এই তিনটা মনে রাখবা, আর বাকিগুলো নর্মালি নট যুক্ত হয়। বারবার বলি, এম থাকলে আরেন্ট, শ্যাল থাকলে শান্ট, উইল থাকলে ওন। যেমন দেখো, I will go to college. I will go to college, এখানে হাবোধক আছে, না বোধক হবে। উইল থাকলে কি হয়, ওন্ট হয়। উইল থাকলে কি হয়, ওন্ট হয়। ওন্ট আই, ওন্ট আই। এই যে দেখো এখানে উইল আছে, এই যে উইল আছে, ওন্ট হয়েছে, তাহলে ওন্ট আই। টেক কোশ্চেনের সিস্টেম কি, প্রথম সেন্টেন্সটা লিখবা,
কমা দিবা, সাহায্যকারী ভার্ব হাবোধক থাকলে নাবোধক, আর নাবোধক থাকলে হাবোধক লিখবা, সবার পরে সাবজেক্টটা চলে যাবে। পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে সি, বস্তুবাচক জিনিস হলে ইট বসবে। নাম্বার 2, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আমরা যেটা বুঝি আদেশ, নির্দেশ, উপদেশ বুঝালে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে একটু প্রবলেম হতে পারে, তাহলে সহজ কথা, সহজভাবে মনে রাখার উপায় হলো যেটার মধ্যে সাবজেক্ট নেই, শুধু ভার্ব দ্বারা শুরু হয়। কি নেই? সাবজেক্ট নেই, ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে টেক কোশ্চেনে উত্তর হবে চোখ বন্ধ করে উইল ইউ লিখে দিবা। চোখ বন্ধ করে কি লিখে দিবা? উইল ইউ। দেখো, সাপোজ ওপেন দ্য ডোর, দ্য ডোর। ওকে, যদি বলি রাইট আ লেটার, তারপরে যদি বলি লাভ দ্য পোর, লাভ দ্য পোর। যদি বলি ড্রিঙ্ক, ড্রিঙ্ক সেফ ওয়াটার। দেখো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটার সামনে কি নেই? এখানে সাবজেক্ট নেই। ওপেন দ্য ডোর, কে দরজাটি খুলবে? বলছে। রাইট এ লেটার, কে চিঠি লিখবে? বলছে। লাভ দ্য পোর, এখানে সাবজেক্ট নাই, এটা তো সাবজেক্ট নেই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝার সহজ পদ্ধতি কি? ভার্ব দ্বারা শুরু হবে। ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে উত্তর হবে কি? উইল ইউ। সবগুলোর উত্তর উইল ইউ। দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে, উত্তর হবে উইল ইউ, উইল ইউ, উইল ইউ, উইল। সবগুলোর উত্তর হবে উইল ইউ। দেখো কত সহজ। তাহলে ভার্ব দ্বারা শুরু হলে আমরা কি পেলাম? উইল ইউ। ডু নট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ডু নট, ডু নট দ্বারা যদি কোনো সেন্টেন্স হয়, উত্তর হবে উইল ইউ, উত্তর হবে উইল ইউ। খেয়াল করবা কি দ্বারা শুরু হলে? ডু নট দ্বারা শুরু হলে ডোন্ট রান ইন দ্য সান। কি বলেছিলাম? ডু নট দ্বারা শুরু হলে উত্তর কি হবে? জাস্ট উইল ইউ, জাস্ট উইল ইউ, শেষ। ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট প্লে ক্রিকেট, ডোন্ট সিং এ সং, ডোন্ট রাইট এ লেটার। অর্থাৎ ডু নট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে উত্তর হবে উইল ইউ। তারপরে 4, দেখো সহজে বুঝিয়ে দিচ্ছি। লেট দ্বারা শুরু হলে, দেখো লেট কমা এস অথবা আস। লেট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে দ্যাট মিন্স লেটের পরে এস অথবা আস থাকলে উত্তর হবে চোখ বন্ধ করে শ্যাল উই, শ্যাল উই। কথাটা মনে রাখবা, লেটের পরে এস অথবা আস থাকলে চোখ বন্ধ করে কি হবে? শ্যাল উই হবে। যেমন দেখো লেটস গো, চলো যাই। লেটস প্লে ক্রিকেট। দেখো এই লেটস, লেটস, লেটস দ্বারা শুরু হলে উত্তর কি হবে? জাস্ট শ্যাল উই, শ্যাল উই হবে, জাস্ট শ্যাল উই, শ্যাল উই। 5 এর ক্ষেত্রে দেখো লেট আছে, আমি বলেছিলাম লেট থাকলে লেট আছে, লেটের পরে এস অথবা আস থাকলে শ্যাল উই, কিন্তু লেট আছে, লেটের পরে এসও নাই, আজও নেই, তাহলে সরাসরি হবে উইল ইউ। দেখো লেট মি গো, আমাকে যেতে দাও, এখানে কি এস অথবা আস আছে? নাই, তাহলে উত্তর হবে কি? উইল ইউ। 5টা রুল বুঝিয়ে দিয়েছি, আশা করি 5টা তোমরা বুঝতে পেরেছো। হিয়ার, দেয়ার, ইট, ওয়ান। হিয়ার, দেয়ার, ইট, ওয়ান।
এগুলো দ্বারা টেক কোশ্চেন শুরু হলে সাবজেক্ট আকারে এগুলোই বসে। খুব ভালো করে খেয়াল করবা। যেমন দেখো, এটা তো 6 নম্বর। যেমন দেখো, হেয়ার ইজ মাই পেন, হেয়ার ইজ মাই পেন। উত্তর কি হবে? ইজ আছে হাবোধক, ইজেন হেয়ার, ইজেন। ওকে, তাহলে কি হলো? ইজেন হেয়ার হলো। আবার বলা যায় দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল, অথবা ইট ইজ সানি ডে, অথবা বলা যায় কি দেখো, ইট ইজ সানি ডে। তাহলে উত্তর কি হবে? ইজ হাবোধক আছে, ইজেন্ট হবে, ইজেন্ট। ইটটার পরিবর্তে ইট হবে। শেষ, লিখে দিই। ইতর প্রাণী ছোট শিশু জড় পদার্থ, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট আকারে কি হবে? ইট হবে। ইতর প্রাণী ছোট শিশু জড় পদার্থ, তখন সাবজেক্ট আকারে কি হবে? ইট হবে। দেখো, যেমন দেখো, এই যে ফ্যানটা ঘুরতেছে, দা ফ্যান ইজ মুভিং, মানে ফ্যানটি কি করতেছে? ঘুরতেছে। তাহলে ইজ আছে, উত্তর কি হবে? ইজেন্ট হবে, ইজেন্ট। দা ফ্যান বস্তুবাচক জিনিস, এই জন্য ইট হবে, ইজেন্ট ইট। শেষ। দা মোবাইল ইজ মাইন, মোবাইলটা আমার, ইজেন্ট ইট। সহজ কথা। তাহলে দা বেবি ইজ ক্রাইং, বাচ্চা শিশুটি কাঁদতেছে। দেখো, দা বেবি ইজ ক্রাইং, শিশুটি কাঁদতেছে। ইজ আছে, ইজেন্ট হবে, ইজেন্ট দা বেবি, ইজেন্ট ইট। 8 দেখো, এই যে 8 নম্বর রুলসটা, 8 নম্বরের ক্ষেত্রে সাবজেক্ট ইতর প্রাণী ছোট শিশু জড় পদার্থকে বুঝিয়েছে, বাট একের অধিক হলে, বারবার বলি একের অধিক হলে তখন দে বসবে। সাবজেক্ট আকারে কি বসবে? দে বসবে। বার্ডস, BRIDS, বার্ডস ক্যান ফ্লাই, পাখি উড়তে পারে, পাখি উড়তে পারে। আবার যদি বলি ফিশাস, FISHES, ফিশাস ক্যান সুইম, মাছ সাঁতার কাটতে পারে। এখন দেখো, ক্যান আছে, হাবোধক হবে কান্ট, নাবোধক হবে বার্ডস, একের অধিক, তাহলে সাবজেক্ট আকারে কি হবে? জাস্ট দে হবে। ওকে, প্রশ্নবোধক চিহ্ন। আমি বলে দিয়েছি একের অধিক হলে, এটা ইতর প্রাণী ছোট শিশু জড় পদার্থ যেটাই হোক না কেন, একের অধিক হলে সাবজেক্ট আকারে দে বসবে। সাবজেক্ট আকারে কি বসবে? দে বসবে। যেমন দেখো, বার্ডস একের অধিক, এই জন্য দে বসছে। ফিশেস একের অধিক, এখানে কি হবে? এখানে কি হবে? ক্যান, কান্ট, দে। কিন্তু উই থাকলে সবসময় কি হবে? উই হবে। উই আর প্লেইং ক্রিকেট, উই আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। সহজ কথা কি? উই থাকলে উই হবে, উই ছাড়া একের অধিক হলে সবসময় দে হবে। উই ব্যতীত, মানে উই থাকলে উই হবে, উই ব্যতীত একের অধিক থাকলে দে হবে। বুঝিয়ে দিচ্ছি এগুলো সম্পর্কে, আবার বলছি। তাহলে প্রথম রুলসটা কি? সাবজেক্টের পরে যদি সাহায্যকারী ভার্ব থাকে, হাবোধক থাকলে নাবোধক হবে, নাবোধক থাকলে হাবোধক হবে। তারপরে সাবজেক্টটা পড়ে চলে যাবে। পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে সি, বস্তুবাচক বা জড় পদার্থের ক্ষেত্রে সাবজেক্ট আকারে ইট বসে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ভার্ব দ্বারা শুরু হলেই উইল ইউ, যেটাতে সাবজেক্ট থাকবে না। ডোনট দ্বারা শুরু হলেই উইল ইউ। লেট আছে, লেট দ্বারা শুরু হলে লেটের পরে এস অথবা আজ আছে, তখন হবে শ্যাল উই। কিন্তু লেট আছে, লেটের পরে এসও নেই, আজও নেই, তখন কি হবে? জাস্ট উইল ইউ। হেয়ার, দেয়ার, ইট, ওয়ান দ্বারা যদি টেক কোশ্চেন শুরু হয়, সাবজেক্ট আকারে
এগুলোই হবে। ইতর পানি, জড় পদার্থ, ছোট শিশু এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট আকারে ইট হবে। কিন্তু ছোট শিশু, জড় পদার্থ, ইতর পানি এগুলো যদি একের অধিক হয় তাহলে সাবজেক্ট আকারে দে হবে। আর যখনই সাবজেক্ট আকারে উই থাকে সবসময় উই হবে। এখন যেগুলো আলোচনা করব সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমত যখন আমরা টেক কুশন করব, টেক কুশন এর ক্ষেত্রে জাস্ট দুইটা টেন্স লাগে। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট, নাম্বার 2 পাস্ট ইনডিফিনিট। এখন টেন্স ডিটেলস পড়ানোর সময় নেই, জাস্ট একটি টেকনিক মনে রাখবা। দেখো তোমরা অনেক পড়েছো, ইট অ্যাট, প্লে প্লেট, রাইট রোড, সিং স্যাং, ডু ডিড। খেয়াল করো এগুলো হলো স্ট্রং এন্ড উইক ভার্ব, মানে ক্লাস 2, 3, 4 থেকে পড়ে আসছো। ইট অ্যাট ইটেন ওটা দরকার নেই, লিখলাম না। প্লে প্লেট, রাইট রোড, সিং স্যাং, ডু ডিড। তাহলে সাবজেক্টের পর যদি এইগুলো থাকে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আর এগুলো থাকলে এটা হলো পাস্ট। সাবজেক্টের পরে যদি প্রথমটা থাকে এটা হলো প্রেজেন্ট, আর দ্বিতীয়টা যদি থাকে তাহলে কি পাস্ট। তাহলে সহজ কথা কি প্রেজেন্ট ইনডিফিনিট বুঝবা কিভাবে? সাবজেক্টের পরে যদি প্রথমগুলো থাকে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আর দ্বিতীয়গুলো থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট। ওকে, এখানে আমরা যখন টেক কোশ্চেন করব দেখো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হি সিংস আ সং। দেখো টেক কোশ্চেনের প্রধান নিয়ম কি? সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আছে কিনা। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তখন তোমরা চিন্তা করবে এটা কোন টেন্সে আছে। সাহায্যকারী ভার্ব থাকলে কোন টেন্সে আছে ওইটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব নেই, তাহলে এখানে আছে কি সিং। সিং মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে সিং আছে তাহলে কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে খেয়াল করো ডু নট অথবা ডাজ নট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু নট অথবা ডাজ নট দ্বারা নাবোধক করতে হয়। এখন কখন ডু নট কখন ডাজ নট একটি চুরির পদ্ধতি। সহজ কথা, এখানে এস বাই এর যুক্ত থাকলে ডাজ নট। তাহলে প্রথমত কি? প্রথমত সেন্টেন্সটা দেখবা সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আছে কিনা। যদি না থাকে কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় ডু নট বা ডাজ নট দ্বারা নাবোধক করবা, আর ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত থাকলে চোখ বন্ধ করে ডাজেন্ট। তাহলে এখানে এস বা ইয়ে যুক্ত আছে, কি হবে? ডাজেন্ট। ডাজেন্ট হি বসাই দিবা, শেষ, প্রশ্নবোধক চিহ্ন। যদি বলে দেখো দে রাইট আ লেটার। দেখো দে রাইট এ লেটার, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নেই। না থাকার কারণে এটা কোন টেন্সে আছে দেখবা। এই যে তাহলে প্রথমটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি দ্বারা নাবোধক করতে হয়? ডু নট বা ডাজ নট দ্বারা নাবোধক করতে হয়। ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত থাকলে হবে ডাজেন্ট, আর না থাকলে হবে কি? ডু নট। এখানে এস বা ইয়ে যুক্ত নেই, উত্তর হবে ডোন্ট। ডোন্ট দে, ডোন্ট দে। রবিন রবিন এট রাইস। দেখো এখানেও কিন্তু সাহায্যকারী ভার্ব নেই। সাহায্যকারী ভার্ব না থাকলে কোন টেন্সে আছে সেটা দেখবা। তাহলে এটা কোন টেন্সে আছে? অবশ্যই পাস্ট টেন্সে আছে। কেন? দেখো এটার দ্বিতীয়টা আছে, প্রথমটা থাকলে প্রেজেন্ট, দ্বিতীয়টা থাকলে পাস্ট। এই যে এটার দ্বিতীয়টা আছে, তাহলে কি হবে? পাস্ট টেন্স।
পাস্ট টেন্সে সব সময় ডিড নট দ্বারা না বোধক, ডিড নট দ্বারা না বোধক করতে হবে। তাহলে উত্তর কি হবে? ডিডেন্ট হবে। ডিডেন্ট রবিন পুরুষ, ডিডেন্ট হি। আরেকটি সেন্টেন্স বলি দেখো, সাপোজ আছে ইউ ডিড ইট, ইউ ডিড ইট, তুমি এটা করেছো। তাহলে এটা দেখো, এই যে ডু এর পাস্ট ফর্ম ডিড পাস্ট টেন্সে আছে, উত্তর কি হবে? না, এটা ডিড থাকলে ডিডেন্টই হয়। আবার যদি বলি দেখো, হি প্লেড ক্রিকেট, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব নাই, তাহলে কোন টেন্সে আছে? সাবজেক্ট। এই যে দেখো পাস্ট টেন্সে আছে, কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে কি দ্বারা নাবোধ করতে হয়? ডিড নট দ্বারা, ডিডেন্ট হি। ওকে, 11 নম্বর রুলসের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো বোর্ডের মধ্যে দেয়া আছে এগুলো জাস্ট মুখস্থ রাখবা। তাহলে মুখস্থ রাখার সহজ পদ্ধতি কি? ওয়ান এবং বডি, সহজ কথা। এই যে দেখো, সামওয়ান সামবডি, এভরিওয়ান এভরিবডি, এনিওয়ান এনিবডি, নোবডি। তাহলে এইগুলো ওয়ান এবং বডি, ওয়ান এবং বডি, নো নান ইদার নিদার, এগুলো থাকলে সকল প্রকার ওয়ান এবং বডি, নো নান ইদার নিদার, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট আকারে সব সময় দে বসে। সাবজেক্ট আকারে সবসময় কি বসে? দে বসে। দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, হার চাইল্ড। এখানে দেখো এই সাবজেক্ট হলো এভরি, এভরির পরিবর্তে সাধারণত কি বসে? দে বসে। ওকে, এই সাবজেক্টের পরে এখানে ভার্ব আছে, সাবজেক্টের পরে কি আছে? ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব নেই। যদি ভার্ব থাকে তাহলে সাধারণত এই যে এস বা ইয়ে যুক্ত আছে, আমরা জানি ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত থাকলে কি হয়? ডাজেন্ট হয়। ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত থাকলে কি হয়? ডাজেন্ট হয়। কিন্তু সাবজেক্ট আকারে যদি দে বসে, ইম্পর্টেন্ট কথা, ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত থাকলে কি হয়? ডাজেন্ট হয়। যদি সাবজেক্ট আকারে দে বসে, ডাজেন্ট না হয়ে ডু নট হয়। দেখো, এভরি পরিবর্তে সাবজেক্ট আকারে মনে কর আগে সাবজেক্টটা লিখিয়ে ফেললাম, সাবজেক্ট আকারে সাপোজ দে বসলো, তাহলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত থাকলে ডাজেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সাবজেক্ট আকারে দে হওয়ার কারণে ডাজেন্ট না হয়ে কি হবে? ডোন্ট হবে, ডোন্ট দে। তাহলে এই যে এভরির পরিবর্তে সাবজেক্ট আকারে দে বসছে, ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত থাকলে ডাজেন্ট হয়, কিন্তু সাবজেক্ট আকারে দে বসার কারণে ডাজেন্ট না হয়ে কি হয়েছে? ডু নট হয়েছে। আরেকটি সেন্টেন্স দিয়ে উদাহরণ দেখি, দেখো, এভরি বডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার। এই যে এভরিবডির পরিবর্তে সাবজেক্ট আকারে কি বসলো? দে বসলো। এখন দেখো, এই যে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত আছে, তাহলে কি হবে? ডাজেন্ট না হয়ে কি হবে? ডোন্ট হবে। কেন হবে? সাবজেক্ট আকারে দে বসার কারণে। ডোন্ট দে। ওকে, দেখো, কোন সেন্টেন্সে যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং হয়, টেক কোশ্চেনের বেলায় সাবজেক্ট আকারে ইট হয়। যেমন দেখো, নাথিং, NOTHING, নাথিং ক্যান হেল্প ইউ, নাথিং ক্যান হেল্প ইউ। তাহলে নাথিং আছে, নাথিং এর পরিবর্তে সাধারণত কি হবে? ইট হবে। তারপরে ক্যান কি আছে? হাবোধক আছে, হাবোধক থাকলে আমরা জানি না বোধক হয়, কিন্তু না বোধক হবে না, এখানে ক্যান হবে।
কেন হওয়ার কারণটা কি? এই নাথিং দ্বারাই না বোধক প্রকাশ করেছে। এর পরের রুলসটা আলোচনা করলে বুঝে যাবা। এই নাথিং থাকার কারণে না বোধক প্রকাশ করেছে, এই জন্য নট লিখি নাই, তাহলে ক্যান ইট হবে। এই যে 13 নাম্বার রুলসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে। সো এখানে যে ওয়ার্ডগুলো দেয়া আছে তোমরা এগুলো একেবারে মুখস্থ করে ফেলবা। অর্থাৎ ওই টেক কোশ্চেনে যদি এই ওয়ার্ডগুলো থাকা মানে কি, টেক কোশ্চেনটা না বোধক প্রকাশ করবে। মনে করবা যে নট যুক্ত আছে। যেমন দেখো, নেভার, নোবডি, নান, নাথিং, হার্ডলি, ফিউ, লিটল, সেলডম, রেয়ার, এভার, নো ওয়ান, নিদার। এই কথাগুলো থাকলে টেক কোশ্চেনের ক্ষেত্রে সেন্টেন্সটি না বোধক হয়। সেন্টেন্সটি কি হয়? না বোধক হয়। মনে করবা নট যুক্ত আছে। এখানে কথা খেয়াল করো, এখানে নাথিংও আছে, নোবডিও আছে, নানও আছে। এই যে দেখো, নোবডি এবং নানের ক্ষেত্রে সাবজেক্ট আকারে দে হয়, এর আগে বলে দিয়েছি। যদি নোবডি বা নান থাকে তাহলে কিন্তু চোখ বন্ধ করে সাবজেক্ট আকারে দে বসাবা, আর নাথিং থাকলে সাবজেক্ট আকারে ইট বসবে। ওই আগের দুইটা রুলস এখানে কাজে লাগবে। এখন দেখো, নান ক্যান ডু ইট। এই যে নানের পরিবর্তে সাবজেক্ট আকারে কি বসবে? আগের মতোই দে বসবে, দে বসালাম। তারপরে ক্যান, এখানে হাবোধক। ক্যান থাকলে কি হয়? না বোধক হয়, কান্ট হয়। কিন্তু এই নান দ্বারা না বোধক প্রকাশ করেছে। নাম দ্বারা কি প্রকাশ করেছে? না বোধক প্রকাশ করেছে। দ্যাট মিনস কি এখানে নোট যুক্ত আছে, তাহলে তো আমরা এখানে নোট দিব না, এখানে ক্যান নোট না দিয়ে জাস্ট লিখবো ক্যান ডে। তাহলে আমরা বুঝতে পেরেছি ওই যে এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা না বোধক প্রকাশ করে, ওই ক্ষেত্রে সাবজেক্ট আকারে দে বসে, এখানে এটা বসে গিয়েছে, না বোধক হবে না। যেমন দেখো, আই হ্যাভ few friend। এখানে দেখো, এই যে ফিউ দ্বারা না বোধক প্রকাশ করেছে। নর্মালি হ্যাভেন্ট হওয়ার কথা ছিল, নর্মালি কি হওয়ার কথা ছিল? হ্যাভেন্ট হওয়ার কথা ছিল। ফিউ থাকার কারণে হ্যাভেন্ট না হয়ে জাস্ট হবে হ্যাভ। উত্তর হবে হ্যাভ আই। নো যেমন দেখো, নো বডি ফোনড মি, মানে কেউ আমাকে ফোন দেয় না, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে নো বডির পরিবর্তে সাবজেক্ট আকারে কি হয়? দে হয়। এখানে ফোন পাস্ট টেন্সে আছে না? পাস্ট টেন্সে কি দ্বারা নাবদ্ধ করতে হয়? ডিড নট দ্বারা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু নট আর ডাজ নট, এর আগে বলে দিয়েছি। পাস্ট টেন্সে কি হয়? ডিড নট দ্বারা নাবদ্ধ করতে হয়। এখানে অলরেডি না বোধক আছে, এই জন্য উত্তর হবে ডিড দে। আরেকটি সেন্টেন্স দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ইম্পর্টেন্ট একটা টেক কোশ্চেন্স, ভালো করে দেখো। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অ্যাকচুয়ালি দেখো, টাইম অ্যান্ড টাইড সময় এবং স্রোত একের অধিক হলে সাবজেক্ট আকারে কি বসে? দে বসে। আমরা দে বসিয়ে ফেললাম, দে বসিয়ে ফেললাম। ওয়েট, ওয়েটটা হলো ভার্ব। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি দ্বারা নাবোধক করি? ডু নট অথবা ডাজ নট দ্বারা। কিন্তু এই ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত নেই, উত্তর হবে ডু। উত্তর লেখার কথা ছিল কি? ডোন্ট দে। লেখার কথা ছিল কি? ডোন্ট দে, কিন্তু এখানে নাম থাকার কারণে নটটা হবে না। আবার বলি, টাইম এন্ড টাইড একের অধিক সাবজেক্ট আকারে দে বসছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত নেই, ডোন্ট হওয়ার কথা ছিল, নাম থাকনে না বোধক অর্থ প্রকাশ করেছে, এই জন্য উত্তর হয়েছে ডু দে। নো
body believes, believes a liar. মনে করো nobody believes a liar, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। nobody পরিবর্তে সাবজেক্ট আকারে দিয়ে বসলো। এই যে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত তাহলে কি হয়? ডাজেন্ট হয়। কিন্তু সাবজেক্ট আকারে দে থাকলে ডাজেন্ট না হয়ে কি হয়? ডোন্ট হয়। কিন্তু নোবডি থাকার কারণে নটটা হবে না, উত্তর হবে ডু দে। দেখো এখানে কিছু আছে, যেমন সাবজেক্ট আকারে যদি দিস হয় তাহলে সাবজেক্ট আকারে ইট বসবে। যেমন দেখো দিস ইজ মাই পেন, তাহলে উত্তর হবে কি? ইজেন্ট ইট। অর্থাৎ দিস থাকলে কি হবে? ইট হবে। আর দিস থাকলে দে হবে। দিস থাকলে কি হবে? দে হবে। অল অফ আস, মেনি অফ আস, সাম অফ আস, এই আস থাকলে জাস্ট সাবজেক্ট আকারে উই হবে। অল অফ দেম, মেনি অফ দেম, তার এই যে দেম থাকলে সাবজেক্ট আকারে দে হবে। অল অফ ইউ, মেনি অফ ইউ, এই যে এগুলোর পরে ইউ থাকলে জাস্ট ইউ হবে। কমন জেন্ডার, যেটা দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায়, তখন ওই ক্ষেত্রে সাবজেক্ট আকারে হি বসে। যেমন দেখো টিচার, স্টুডেন্ট, তারপর হলো ডক্টর, সাপোজ হলো ম্যান, চিলড্রেন। এগুলোর ক্ষেত্রে জাস্ট সাবজেক্ট আকারে কি বসে? হি বসে। সাবজেক্ট আকারে কি বসে? হি বসে। এগুলো হলো মানে যেটা দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায়, তখন সাবজেক্ট আকারে কি বসে? হি বসে। এ টিচার, TEACHER, এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস, সাপোজ এরকম এ টিচার টিচেস হিজ স্টুডেন্ট। এই যে টিচারের পরিবর্তে সাবজেক্ট আকারে কি বসবে? হি বসলো। তারপরে টিচেস ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত আছে, উত্তর হবে কি? ডাজেন্ট হি। উত্তর হবে কি? ডাজেন্ট হি। এখন যেটা বলবো এটা একটি আনকমন, মানে কোনো বইতে নেই। যেই জিনিসটা সফট এবং যার ভিতরে মানুষ থাকতে পারে ওইগুলো মহিলা হিসাবে গণ্য করা হয়, তখন সাবজেক্ট আকারে সি বসে। আর যেটা হার্ড এবং শক্ত বা শক্তিশালী মনে হয় ওই ক্ষেত্রে সাবজেক্ট আকারে হি বসে। যেমন দেখো দা সান, দা মুন। ওকে, এই সান মানে কি? সূর্য, শক্তিশালী জিনিস। সূর্যের আলো কি আমাদের অনেক বেশি ভালো লাগে? নো। মুন মানে চাঁদের আলোকে অনেক ভালো লাগে। এই জন্য শক্তিশালী জিনিসের ক্ষেত্রে সাবজেক্ট আকারে বসবে হি, আর নর্মাল জিনিসের ক্ষেত্রে সাবজেক্ট আকারে মানে দুর্বল, নরম, সব জিনিসের ক্ষেত্রে সাবজেক্ট আকারে বসবে সি। যেমন দেখো দি সান গিভস আস light and heat. Suppose the sun gives us light and heat. এই যে সাবজেক্ট আকারে কি বসবে? জাস্ট হি বসবে। এখানে ভার্বের শেষে এস বাই এ যুক্ত আছে, কি হবে? ডাজেন্ট হি। তাহলে শক্তিশালী জিনিসের ক্ষেত্রে সাবজেক্ট আকারে কি হয়? হি হয়। আর নরম জিনিসের ক্ষেত্রে সাবজেক্ট আকারে সি হয়, এবং যেটার ভিতরে মানুষ থাকতে পারে। যেমন দা মুন শাইনস এট নাইট, তাহলে ডাজেন্ট সি। আর যেটার ভিতরে মানুষ থাকতে পারে ওইটার ক্ষেত্রে সাবজেক্ট আকারে কি হয়? সি হয়, কারণ মায়ের গর্ভে সন্তান থাকে, তাহলে মহিলাদের পেটে সন্তান থাকে, এই জন্য সাবজেক্ট আকারে সি হয়। অর্থাৎ যেটার ভিতরে মানুষ থাকতে পারে ওই ক্ষেত্রে। যেমন দেখো বাংলাদেশ, মনে করো শিপ, মনে করো আর্থ, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, সাপোজ এরকম। দেখো এখানে বাংলাদেশের পরিবর্তে কি সি হবে? উত্তর হবে ইজেন্ট সি।
আশা করি বুঝতে পেরেছো, কারণ বাংলাদেশের ভিতরে মানুষ থাকতে পারে। আবার যদি বলে দ্য আর্থ, EARTH, আর্থ মানে পৃথিবী, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখো আর্থ পৃথিবী, এটার ভিতরে কি থাকতে পারে? মানুষ থাকতে পারে, এই জন্য সাবজেক্ট আকারে কি বসবে? সি হবে। এ মুভস, উত্তর হবে কি? ডাজেন্ট, ডাজেন্ট সি। যেটার ভিতরে মানুষ থাকতে পারে এবং সফট জিনিস, কোমল জিনিস, নরম জিনিস, ওইটা মহিলা হিসাবে গণ্য করা হয় সাবজেক্ট আকারে সি। আর যেটা খুব শক্তিশালী জিনিস এবং শক্তিশালী জিনিস, এটাকে পুরুষ হিসাবে গণ্য করা হয় সাবজেক্ট আকারে হি বসে। যেমন দেখো সান, সূর্য, বন্যা, খরা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস যা আছে, যত ধরনের ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, ওইখানে সাবজেক্ট আকারে হি বসবে। মুন, স্প্রিং বসন্তকাল, সামার গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল কিন্তু কারো ভালো লাগে না। উইন্টার শীতকাল, শীতকাল কিন্তু অনেক কঠিন, তাহলে উইন্টারের ক্ষেত্রে হি, সামারের ক্ষেত্রে হি। এখন আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স, যেগুলো সব স্টুডেন্টরাই, বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল করে। একটু মনোযোগ সহকারে শোনো, আমি শর্টকাটে সহজভাবে বলে দিচ্ছি। এই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে দুইটা তিনটা অনেকগুলো সেন্টেন্স থাকে একসাথে, ওইখান থেকে মেইন সেন্টেন্সটা মানে প্রধান সেন্টেন্সটা দিয়ে টেক কোশ্চেন করতে হয়। অনেক সময় প্রধান সেন্টেন্সটা কিভাবে বের করবা এটা বুঝো না, আমি শর্টকাটে বলে দিচ্ছি। এখানে দেখো দুইটা সেন্টেন্স, সিন্স দ্য ম্যান ইজ ওল্ড হি ওয়ার্কস হার্ড। তাহলে দেখো দুইটা সেন্টেন্স যদি থাকে, যেই সেন্টেন্সের সামনে সিন্স, আফটার, বাট, বিফোর মানে কিছু না কিছু যুক্ত থাকে, ওই সেন্টেন্সের টেক কোশ্চেন হবে না, তার বিপরীতের টেক কোশ্চেন হবে। দেখো দুইটা সেন্টেন্স, দ্য ম্যান ইজ ওল্ড হি ওয়ার্কস হার্ড, দুইটা সেন্টেন্স, কিন্তু এটার সামনে সিন্স আছে, এই জন্য এটা টেক কোশ্চেন হবে না, দ্বিতীয়টা টেক কোশ্চেন হবে। তাহলে হি ওয়ার্কস হার্ড, উত্তর কি হবে? হিয়ার সাবজেক্টটা আগে বসাই দিলাম, হি ওয়ার্কস, ভার্বের শেষে এস বাই এ যুক্ত আছে, উত্তর হবে ডাজেন্ট হি। উত্তর কি হবে? ডাজেন্ট হি, ভার্বের সাথে এস বাই এ যুক্ত থাকার কারণে ডাজেন্ট হি। ওকে, তারপরে দেখো ইউ ক্যান গো টু বেড আফটার ইউ হ্যাভ ফিনিশ ইউর লিসন। দুইটা সেন্টেন্স, এই যে দেখো আফটার, এই সেন্টেন্সের সামনে আফটার আছে, তাহলে এটার সামনে কিছু নেই, তাহলে প্রথম সেন্টেন্সটা অনুসারে টেক কোশ্চেন হবে। উত্তর হবে কি? কান্ট ইউ। যদি দুইটা সেন্টেন্স থাকে, কোনোটার সামনে কিছুই দেয়া নাই, সব সময় দ্বিতীয়টা অনুসারে হবে। দুইটা সেন্টেন্স থাকলে কোনোটার সামনে কিছু নাই, সব সময় দ্বিতীয়টা অনুসারে হবে। আই সি ইউ আর নজরুল, তাইলে এটার সামনে কিছু নেই, এটার সামনে কিছু নেই, দ্বিতীয়টা অনুসারে হবে আর এন ইউ। এখানে দেখো আই থিঙ্ক দে ওয়ার অনেস্ট, দুইটা সেন্টেন্স দেওয়া আছে, প্রথমটার সামনেও কিছু নেই, দ্বিতীয়টার সামনেও কিছু নেই, দ্বিতীয়টা অনুসারে হবে ওয়ারেন্ট দে, ওয়ারেন্ট দে। ওকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছো। যদি দুইটা সেন্টেন্স থাকে যেটার সামনে কিছু না কিছু দেয়া থাকবে, ওইটার টেক কোশ্চেন হবে না, বিপরীতটার হবে। আর দুইটা সেন্টেন্স দেয়া আছে, কোনোটার সামনে কিছু নেই, সব সময় দ্বিতীয়টা অনুসারে হবে। লাস্ট কথা, যদি অনেকগুলো সেন্টেন্স দেয়া থাকে, একেবারেই না বুঝো, বেশিরভাগ দ্বিতীয় সেন্টেন্সটা অনুসারে হবে, মানে শতকরা 90% দ্বিতীয় সেন্টেন্সটা অনুসারে হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।